আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না, তবে আমাকে উদ্দেশ্য করে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলতো, যেগুলো আমার ভেতরটাকে রীতিমতো ক্ষতবিক্ষত করত। দিনের 10টা বাজে, অবশেষে চা পেলাম। তাহলে আমি তো ভাবলাম আজকে আর কপালে জুটবে না। আমার শাশুড়ির সাথে তাল মিলিয়ে শ্বশুর বলে উঠল, কিভাবে পাবে, ঘরে তো মহারানী এনেছি। আগেই বলেছিলাম একটা গরিব ঘরের মেয়ে নিয়ে এসো, তুমি যাকে আনলে তার ঘরে তো 5-10টা দাসীবাদী ছিল, আমাকে দোষ দিচ্ছ কেন? আমি এনেছি নাকি? আমার ছেলেটার মাথাটা খেয়ে এই বাড়িতে এসে জুটেছে। তারা আমাকে প্রায় সবসময় এভাবে খুঁচিয়ে কথা বলে। আমার মনে হতো আমার হৃদয়টাকে কেউ ছুরি দিয়ে ছিদ্র করেছে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু বলতে পারছি না। আমি চোখের কোণে জল মুছে চায়ের কাপগুলো রেখে চলে আসলাম। আরেকদিন নাস্তার টেবিলে আমার শ্বশুর শাশুড়ি নাস্তা করতে বসেছে। আমি সবাইকে নাস্তা বের করে দিচ্ছি। এমন সময় আমার শাশুড়ি আমাকে শুনিয়ে বলতে লাগলো, এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ, বিয়ের এত বছর হয়ে গেল অথচ এখনো একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। পোড়া কপাল আমার। ছেলেটা নিজের পছন্দে বিয়ে না করে যদি আমাদের পছন্দে বিয়ে করত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি চোখের জল লুকোতে না পেরে আস্তে করে নিজের ঘরে চলে গেলাম। ঘর থেকে আমার শাশুড়ির বাঁকা কথাগুলো শুনে শুধু নীরবে চোখের জল ফেলতাম, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারতাম না। আমার খুব ইচ্ছে হতো আমার ভেতরের কথাগুলো যেন একজনকে আমি বলি, নিজের ভেতরটা হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষ খুঁজে পেতাম না। আমার স্বামী আবির যখন রাতে অফিস থেকে ফেরে, তখন দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছা করে। তার বাবা মায়ের কথাগুলো তাকে বলতে ইচ্ছা করে, কিন্তু কেন জানি সাহস হয় না। হয়তো আবির আমাকেই দোষ দিবে, কারণ নিজের বাবা মায়ের বদনাম কোনো ছেলেই শুনতে চায় না। সেটা সত্য হলেও আবিরও হয়তো চায় না। লোকটা আমাকে প্রচন্ড ভালোবাসে। ঘরে ঢুকতেই আমাকে মাথায় হাত বুলিয়ে আদর করে কথা বলে। সারা দিন আমি কি করেছি না করেছি, ঠিক মতো খেয়েছি কিনা সব খবর নেয়। আমার কপালে আদর করে একটা চুমু এঁকে দিয়ে ফ্রেশ হতে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমনই করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটাই হয়তো আমার জন্য অনেক কিছু, কারণ পৃথিবীতে একজন স্ত্রীর জন্য তার স্বামীর উপরে কেউ নেই। একজন স্ত্রী সবার ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী ভালো থাকতে পারবে না। সেদিন রাতে ঘুমানোর সময় বিছানায় সব ঠিকঠাক করছিলাম, হঠাৎ করে আবির আমার পাশে বসে আমার হাত ধরে বলল, সাদিয়া, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবে না? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান তুমি আমাকে দিতে পারোনি। বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। বাবা মা এই বিয়েতে কখনোই খুশি ছিলেন না, তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। আমিও ভেবেছিলাম বিয়ের পরে একটা ফুটফুটে নাতিনের মুখ দেখে তারা সবকিছু ভুলে যাবে, কিন্তু তুমি সেটা দিতে ব্যর্থ হয়েছো। 4 বছরেও যেহেতু তুমি এটা পারোনি, ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা জমি জমা, এসব ভবিষ্যতে কার জন্য বলো? আমাদের তো প্রজন্ম রক্ষা করতে হবে নাকি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব। আমার বংশ রক্ষা করতে হবে। আশা করি তুমি আমাকে বাধা দিবে না। আমি চাই তুমি খুশি মনে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নিবে। আবির যখন কথাগুলো বলল, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল। যে মানুষটাকে তার স্বামীও এখন আর ভালোবাসে না, ভাবতে অবাক লাগছে। এই মানুষটাই একদিন আমাকে নিয়ে মহাকাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখাতো, আমার সব আবদার পূরণ করত। বিয়ের আগে আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। এই 3 বছরে আমি আবিরের কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। একসময় মনে হতো আমি যদি তার কাছে আকাশের চাঁদটা চাই, তাহলে সেটাও সে আমাকে এনে দিবে। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান যে এমন একজন মানুষের সাথে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো। বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল, তাহলে আমি আজ মা হতে পারিনি বলে আবির এমন করছে। আমি সাহস করে আবিরকে বললাম, আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই। বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা যেমন একজন পুরুষের শুক্রাণু ঠিক করে, তেমনি সন্তান না হওয়ার জন্য স্বামী দায়ী, এর জন্য কোনো স্ত্রী দায়ী না। আর তাছাড়া তোমাকে আমি অন্য কোনো নারীর সাথে দেখতে পারবো না আবির। কিন্তু আবির এই কথার পরিপ্রেক্ষিতে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি ধারণা করিনি। আবির আমার কথাগুলো শুনে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, তার মানে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই? আমি পুরুষ না? তাহলে তোকে যে আমি এতদিন ধরে শারীরিক সুখ দিয়ে এসেছি, এটা কি করে দিয়েছি? তোকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। ভেবেছিলাম তুই আমার কথা ভাববি, আমার বাবা মায়ের কথা ভাববি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমার বিয়েতে তুই মত দিবি, কিন্তু তুই উল্টো আমাকে দোষ দিচ্ছিস। আমার কারণে নাকি তুই মা হতে পারছিস না। তাহলে যা অন্য কারো কাছে গিয়ে সন্তান জন্ম দে, আমার কাছে থাকিস কেন? তুই আমাকে মুক্তি দে। আমার তোকে এখন সহ্য হয় না। তোর জন্য আমার বাবা মায়ের কাছে আমি অকৃতজ্ঞ সন্তান হয়েছি। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমিও তখন ওর হাত ধরে বললাম, আমি কথাগুলো ওভাবে বলিনি, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম এখানে আমাদের কোনো দোষ নেই। আর একজন স্ত্রী কখনো তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মতো দুঃসাহস করতে পারবে না, আমিও পারবো না। তুই যেভাবেই বলিস না কেন, আমি আর একটা বিয়ে করব। তোর যদি আমার কাছে থাকতে মন চায় থাকবি, মন না চাইলে চলে যাবি। আমার কাছ থেকে সরে যা তুই। কথাগুলো বলেই আবির আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। অথচ সে একদিন আমাকে কথা দিয়েছিল আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যত ঝড়ঝাপটাই আসুক না কেন সে আমার হাত ছাড়বে না, কিন্তু হাত ছেড়ে দিল। আমি যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেদিকে আবিরের কোনো খেয়ালই নেই। আবির বিছানার একপাশে জড়সড় হয়ে ঘুমোচ্ছে, আমি তার পাশে বসে কাঁদছি। আমি আজ খুব করে বুঝতে পারছি আমার স্বামী নামক ভালোবাসার মানুষটা আমার বৃত্তের বাইরে চলে গেছে। আমি চাইলেও তার কাছে আমার বৃত্তের মায়ায় আটকিয়ে রাখতে
পারবো না। সে এখন নতুন বৃত্তের সন্ধানে, তবে আমি তাকে ছেড়ে দিব, কারণ আমি তাকে কখনো অন্য মেয়ের সাথে দেখতে পারবো না। এর জন্য যদি আমার তাকে ডিভোর্স দিতে হয় তবুও আমি পিছাবো না। আমি চাই মানুষটা সুখে থাকুক। কয়েকদিন পরে ড্রয়িং রুমে বসে আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের সাথে বিয়ের সকল বিষয়ে আলাপ করছে। তারা আর দেরি করতে চায় না, আবির কালে বিয়ে করছে। সবাই খুশি বিয়েটা হচ্ছে বলে। তাদের ঘরে হয়তো নতুন অতিথি আসবে, তাদের বংশে প্রদীপ রক্ষা করবে। তবে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, নিজের স্বামীর বিয়ে নিজের চোখে দেখতে হবে। আমি এটা কোনো দিন পারবো না। তাই আমিও সিদ্ধান্ত নিলাম আবিরকে আমি ডিভোর্স দিচ্ছি। তার সাথে সব সম্পর্কের অবসান ঘটিয়ে চলে যাব দূরচানায়। আমি তাদের সামনে উপস্থিত হয়ে বললাম, আবির, তুমি যেহেতু আমার কথা অমান্য করে আমার অনুমতি ছাড়াই আরেকটা বিয়ে করতে রাজি হয়ে গেছো, তাহলে আমার এই সংসারে থাকার আর কোনো মানে হয় না। আমি তোমাকে আগেই বলেছি, তোমাকে আমি অন্য নারীর সাথে দেখতে পারবো না। আমি চাই তুমি আমাকে ডিভোর্স দিবে। কথাটি শুনেই আমাকে অবাক করে দিয়ে আবির দাঁড়িয়ে বলল, তাহলে তাড়াতাড়ি সবকিছু রেডি করো, আমি সাইন করে দেব। আমার শ্বশুর শাশুড়িও হাসি মুখে দাঁড়িয়ে তাদের ছেলেকে বাহবা দিতে লাগলেন। 7 দিন পর আবির যখন ডিভোর্স পেপারে সাইন করেছিল তখন তার চোখ মুখে আমি এক প্রকার আনন্দ দেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে ডিভোর্স দিতে পেরে অনেক হ্যাপি। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তার বিয়ে পিছিয়ে দিয়েছে সে, আমাকে সব কাগজপত্র রেডি করার সময় দিয়েছে। সে তার নতুন বউকে নিয়ে খুব ভালোভাবেই হয়তো বেঁচে থাকবে। আমি যখন ডিভোর্স পেপারের উপর সাইন করলাম তখন নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো পেপারসটার উপর। ডিভোর্স পেপারটা আমার চোখের জলে ভিজে গেল। আবির কি শেষবারের মতো আমার চোখের পানিটা দেখেছিল? আমি সেটা খেয়াল করিনি। শুধু এতটুকু দেখলাম, আমি সাইন করার পর আবির একটা দীর্ঘশ্বাস ছাড়লো, যেন হাত ছেড়ে বাঁচলো আমাকে বিদায় করে। আর আমার শ্বশুর শাশুড়ি তারা তো বেজায় খুশি। সেদিনই নিজের বাপের ঘরেও এমন কথা শুনতে হবে আমি কল্পনাও করিনি। আমার বড় ভাই যাকে আমি বাবার মৃত্যুর পর নিজের বাবার জায়গায় বসিয়েছিলাম, সে আমাকে এসে বলল, স্বামীকে তো ছেড়ে চলে এসেছিস, এখন কি করবি, কিভাবে দিন যাবে, একটা সিদ্ধান্ত নে। এখন সব দিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এরকম একটা অবস্থায় আমাদের নিজেদেরই চলতে হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে আবার আরেকজনের খরচ মাথায় নেওয়াটা স্রেফ একটা উটকো ঝামেলা ছাড়া কিছুই নয়। এসেছো যখন কয়েকদিন থাকো, বেড়াও, তবে আস্তে আস্তে নিজের জন্য কিছু একটা দেখে ফেলো। তোমার বয়সী মেয়েরা আজকাল গার্মেন্টস থেকে শুরু করে সব জায়গায় কাজ করে। এখন যখন ঠেকায় পড়েছো, যা কাজ পাও তাই করতে হবে। আমি ছলছল চোখে ওদের দিকে তাকিয়ে সবকিছু এতক্ষণ শুনছিলাম। তারপর শুধু বললাম, আমার চিন্তা তোমাদের করতে হবে না ভাবি, আমি আজ রাতেই চলে যাব। ভাইয়া ভাবি আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। মাঝরাতে ভাইয়া ভাবিকে কিছু বুঝতে না দিয়ে আমি বেরিয়ে পড়লাম। দরজা শব্দ না হওয়ার মতো আস্তে করে বন্ধ করে দিয়ে শেষবারের মতো দরজার দিকে তাকিয়ে চোখের জল মুছে নিজেকে শক্ত করে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। নিজের জীবনের সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে চলে এসেছি। আজ আমি এমন একটা অসহায় মানুষ যার মাথার উপর বাবা মায়ের ছায়াও নেই। আর স্বামী যাকে প্রচন্ড ভালোবাসতাম, সে আমাকে খুশি মনে ডিভোর্স দিয়ে নতুন করে অন্য কারোর সাথে জীবন শুরু করতে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। যাকে